সুপ্রিয় স্টুডেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ বিএম শ্রেণীর স্টুডেন্টদের স্বাগত জানাই। এই অনলাইন ক্লাসগুলো আমরা তোমাদের প্রথম থেকে শুরু করে তোমাদের শিক্ষা জীবনের কলেজ জীবনের প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসছি। আশা করি তোমরা বাসায় বসে অনলাইন ক্লাসগুলো ফলো করে ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে। এবং আমরা সাধারণত তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো করাই। বিশেষ করে আমি পাঠ্য বই তোমাদের যেটা দেওয়া হয়েছে সেই পাঠ্য বই ইতিপূর্বে আমরা এই অনলাইন ক্লাস যে ক্লাস ছিল এই চ্যাপ্টারের উপরে আমাদের আজকের চ্যাপ্টার অবচয় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব অধ্যায় 8 আর অবচয় নির্ণয়টা আমরা করব। তাই তোমাদেরকে এই অবচয় নির্ণয়ে স্বাগত জানাই। দীর্ঘ 2টা ক্লাস আমরা ইতিপূর্বে নিয়েছি এবং সেখানে হাতে বানিয়ে বেশ কিছু অঙ্ক করেছি এবং অবচয়ের সমস্ত নিয়মকানুনই তোমাদেরকে জানানো হয়েছে। সেই হিসাবে আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্কটা করব। সেই 1 নম্বর অঙ্কটা এখন আমি পড়ছি, তোমরা একটু খেয়াল করো। আইপিএল কোম্পানি 2011 সালের 1 জানুয়ারি তারিখে 2,85,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেছিল। মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল 30,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশের মূল্য পাওয়া যেতে পারে 15,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির হিসাব বছর শেষ হয়। ক নম্বরে বলছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। খ নম্বরে বলছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে 2 বছর জন্য প্রয়োজনীয় জাবেদা দেখাও। গ নম্বরে বলছে 4 বছরের মেশিন হিসাব তৈরি করো। তা আমি এক এক করে ক এবং খ অঙ্কটা করে দেবো এবং গ নম্বরটা তোমরা বাসায় করবা, কারণ মেশিন হিসাবটা আছে অবচয় হিসাব এই খতিয়ান, যে খতিয়ানটা আমরা গত ক্লাসে করে দিয়েছি, এটা তোমাদের বাসার কাজ থাকবে। তা ক এবং খ করব, গটা তোমরা করবা। তো চলো আমরা বোর্ডে যাই। আমরা জানি মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের সূত্রটা কি, মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে ক নাম্বার আমাদের প্রশ্নের উত্তরটা ঠিক এভাবে দিতে হবে। এটা আছে 2-এর ক, পাঠ্য বই 2-এর ক, অবচয়যোগ্য মূল্য। সমান সমান মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে বইয়ের ভিতর মেশিনের মোট মূল্য দেওয়া আছে, এখানে 2,85,000 টাকা মেশিন ক্রয় করেছিল, সংস্থাপন ব্যয় হয়েছিল 30,000 টাকা। তাহলে মেশিনের ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মেশিনের ক্রয় মূল্য ছিল 2,85,000 টাকা, সংস্থাপন ব্যয় আছে 30,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 15,000 টাকা। তাহলে 3,15,000 টাকা মাইনাস 15,000 টাকা 3 লক্ষ টাকা। তাহলে মেশিনটির অবচয়যোগ্য মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে প্রিয় স্টুডেন্ট, আমরা যে ইতিপূর্বে 2টা অঙ্ক করেছি এবং সেই অঙ্কের ভিতর ঠিক এভাবেই দেখানো হয়েছে। এখনও আমরা পাঠ্য বইয়ের 2 নম্বরের ক, 2-এর ক যে অঙ্কটা, সেই অঙ্কটা ঠিক একই কায়দায় দেখো তোমরা ভালো করে।
এরপর আমরা চলে আসব যে সরলরৈখিক পদ্ধতি অবস্থায় নির্ণয় করে 2 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দেখা। তাহলে সরলরৈখিক পদ্ধতি অবস্থায় নির্ণয়ের একটা সূত্র আছে, যে সূত্রটা দিয়ে আমরা গত ক্লাসে অঙ্ক করেছি, সেই সূত্রটা আমি এখন লিখব। সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। তাহলে এখানে সম্পত্তির মোট মূল্য দেওয়া আছে 3,15,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 15,000 টাকা, আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। তাহলে বিয়োগ করলে হয় 3 লক্ষ টাকা, 10 দিয়ে ভাগ করলে হয় 30,000 টাকা। অর্থাৎ বার্ষিক অবচয় হবে 30,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে আগেও আমরা অঙ্ক করেছি। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় সূত্র সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। সম্পত্তির মোট মূল্য এখানে দেওয়া আছে 3,15,000 টাকা, এবং 3,15,000 টাকা হলো কীভাবে, ক্রয় মূল্য ছিল 2,85,000 আর 30,000 টাকা হয়েছিল সংস্থাপন ব্যয়। মোট 3,15,000 টাকা সম্পত্তির মূল্য। ভগ্নাবশেষের মূল্য দেওয়া আছে 15,000 টাকা, আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। তো আমাদের ভাগ করলে 30,000 টাকা। এইটাই আছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। আমার যত বছর মেয়াদি করতে বলবে ঠিক তত বছর মেয়াদি আমরা এই 30,000 টাকা করেই অবচয় হবে। তাহলে দেখো ভালো করে। এখন আমরা চলে আসবো ইসে জাবেদা, প্রয়োজনীয় জাবেদা, 2 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা লেখার জন্য। তাহলে 2 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা যদি আমরা নির্ণয় করি, তাহলে প্রথমে আমার মেশিন ক্রয় সংক্রান্ত জাবেদাটা দিতে হবে। এরপর প্রতি বছর অবচয়ের জন্য 2টা জাবেদা, একটা আছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আর দ্বিতীয়টি আছে আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এটা যত বছর মেয়াদি করতে বলুক না কেন আমরা ঠিক একই নিয়মে করব। তাহলে আমরা চলে যাই জাবেদার লিখন পদ্ধতিতে। এটা 2011 সাল জানুয়ারি 1।
মেশিন 1 তারিখে কিনছি আমরা, মেশিন হিসাব ডেবিট। লকডাউন হিসাব ক্রেডিট। $3,15,000 ব্যাখ্যাটা এভাবে দিবা, যেহেতু নগদ টাকা এবং সংস্থাপন ব্যয় নির্বাহ করা হলো মেশিন ক্রয় করে। এরপর আমরা চলে আসবো অবসরের জন্য জাবেদা। অবসর আছে ডিসেম্বর 31 তারিখে। ডিসেম্বর 31 তারিখে অবসর হিসাব ডেবিট। পুঞ্জীভূত অবসর হিসাব ক্রেডিট। যেহেতু অবসর ধার্য করা হলো কত, 30,000 টাকা। এরপর অবসরকে আমরা শেষ করব অথবা অবসরকে আয় বিবরণীতে স্থানান্তর করব। সেটা হল 31 তারিখ। আয় বিবরণী সব ডেবিট। অবসর হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 30,000 টাকাই হবে। তাহলে প্রতি বছর যত বছর মেয়াদি করতে বলবে তত বছর মেয়াদি আমাদের জাবেদা একই হবে। এবার আমরা আসবো 2012 সালে ডিসেম্বর 31। আমার একই জাবেদা, অবসর হিসাব ডেবিট। পুঞ্জীভূত অবসর হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 30,000 টাকা। এরপর আমার সেকেন্ড জাবেদা হবে এই সালের আয় বিবরণী হিসাব ডেবিট, অবসর হিসাব বন্ধ করার জন্য। অবসর হিসাব টাকা 30,000ই। এই ছিল আমার এই অঙ্কের জাবেদা। তাহলে আমি আবার বলছি, আমরা যখন সম্পত্তি ক্রয় করলাম তখন সম্পত্তি ক্রয়ের জন্য একটা জাবেদা হবে। আমরা 2011 সালের জানুয়ারির 1 তারিখে সম্পত্তি কিনেছি। সেই সম্পত্তি কেনার জন্য মেশিন হিসাব ডেবিট, লকডাউন হিসাব ক্রেডিট। এখানে সংস্থাপন ব্যয়টা মেশিনের ভিতর ঢোকানো হয়ে গেছে। তাহলে 3,15,000 টাকা। এরপর ডিসেম্বর 31 তারিখে আমরা অবসর নির্ণয় করি, কারণ বছর শেষে আমরা অবসর নির্ণয় করি। তা বছর শেষে যখন অবসর নির্ণয় করবো, অবসর হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবসর ক্রেডিট। ওই যে বার্ষিক অবসর যেটা বের হয়েছিল 30,000 টাকা, সেই 30,000 টাকাই। এরপর সেকেন্ড জাবেদা, অবসরকে আমরা বন্ধ করে দেবো বা আয় বিবরণীতে স্থানান্তর করবো। তখন আয় বিবরণী হিসাব ডেবিট, অবসর হিসাব ক্রেডিট। দেখো ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে অবসর বন্ধ হয়ে গেল। তখন তোমার আয় বিবরণী ডেবিট, পুঞ্জীভূত অবসর হিসাব ক্রেডিট জাবেদাটা। ঠিক 2012 সালে একই অবস্থা, অবসর হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবসর ক্রেডিট 30,000 টাকা। সেকেন্ড জাবেদা আমাদের আয় বিবরণী হিসাব ডেবিট, অবসর হিসাব ক্রেডিট। এই ছিল তোমাদের আজকের তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর অঙ্কটা।
এবং এই 2 নম্বর অঙ্কটার গ নম্বর তোমাদের বাসার কাজ থাকবে খতিয়ানটা তোমরা করবা। এরপরে আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা আমরা এখন করব। আপাতত এই 2 নম্বর অঙ্ক তোমরা একটু দেখে নাও, ভালো করে দেখো জাবেদাটা। তাহলে আমাদের 2 নম্বরের অঙ্কটা আপাতত শেষ। আমরা এখন চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখা যাক। 3 নম্বর অঙ্কটা পড়ি, তোমাদের পাঠ্য বইয়ের এই অঙ্ক, যে ফাদ কোম্পানি 2010 সালের 1 জানুয়ারি তারিখে 4,50,000 টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে 30,000 টাকা ব্যয়ে মেশিন সংস্থাপন করেছিল। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। 10 বছর পরে ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখ উক্ত কোম্পানির হিসাব বছর শেষ হয়। বলছে মেশিনের মোট ক্রয় মূল্য নির্ণয় করো। সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 5 বছরের অবস্থায় সারণী দেখাও। প্রথম 3 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দেখাও। ভালো কথা বলছে, খুব সহজ। ইতিপূর্বে আমরা এই জাতীয় অঙ্ক করেছি এবং যথেষ্টবার ভালোভাবেই করেছি। সেই ক্লাসগুলো যদি তোমরা ফলো করে থাকো তাহলে এই অঙ্কটা কোনো ব্যাপারই না। তারপরও আমি তোমাদের বইয়ের এই অঙ্কটা করে দিচ্ছি এখানে। তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে 3-এর ক। মেশিনের মোট ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয়। মেশিনের ক্রয় মূল্য এখানে ছিল 4,50,000 টাকা। সংস্থাপন ব্যয় ছিল এখানে 30,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে আমরা মেশিনের মোট ক্রয় মূল্য পেয়ে যাবো 4,80,000 টাকা। তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য 4,80,000 টাকা। এরপরে বলছে আমাকে অবচয়ের সারণীটা নির্ণয় করতে বলছে। আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় সারণী নির্ণয় করব ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে। তাহলে মেশিনের অবচয়যোগ্য মূল্যের উপরে আমরা সারণীটা তৈরি করব। দেখা যাক তাহলে আমাদের সেই সারণী তৈরি করার জন্য কি করতে হয় এখানে, সেটাই করব আমরা। তাহলে এই অঙ্কটা দেখো। মেশিনের অবচয়যোগ্য মূল্যটা আমরা বের করে নেব। অবচয়যোগ্য মূল্য মেশিনের মোট মূল্য ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য আমার বের হয়েছিল 4,80,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য এখানে দেওয়া আছে 30,000 টাকা। তাহলে 4,50,000 টাকা। এই 4,50,000 টাকার উপরে আমরা 5 বছরের অবশ্যই সারণীটা করব। আর যদি এটা আমার
ক্রমহ্রাসমান যে পদ্ধতি হতো তাহলে আমরা মেশিনের মোট মূল্যের উপরে আমরা করতাম। যেহেতু আমার এটা সরলরৈখিক পদ্ধতি সেহেতু আমরা অবচয়যোগ্য মূল্য ভগ্নাংশের মূল্যটা বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্যটার উপরে মেশিনের অবশ্যই সারণীটা তৈরি করি। তাহলে আমরা অবশ্যই সারণী এখানে তৈরি করি। পাঁচ বছর মেয়াদি। আগেই বলে রাখা ভালো যে অবশ্যই সারণী তৈরি করতে হলে আমাকে পার্সেন্টেজটা বের করে নিতে হবে। তাহলে কত পার্সেন্ট শতকরা হারটা বের করে নিতে হবে। তাহলে আমি আগে শতকরা হারটা বের করি। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার অন বাই আয়ুষ্কাল ইন্টু 100। তাহলে এখানে 10 বছর দেওয়া আছে ইন্টু 100 সমান সমান 10%। এটা কিন্তু মনে রাখতে হবে যে পার্সেন্টেজ না থাকলে পার্সেন্টেজটা আমাদের করে বের করে নিতে হবে। তারপরে আমরা সারণীতে চলে যাব। আপাতত এটা ভালো করে দেখো। তাহলে এখন আমরা চলে যাব অবশ্যই সারণীর ভিতরে। বছর সম্পত্তির প্রারম্ভিক মূল্য শতকরা হার বার্ষিক অবচয় সম্পত্তির সমাপনী মূল্য। পাঁচ বছর মেয়াদি করতে বলছে। বছর আছে 2011, 2012, 2013, 2014, 2015। আমার যেহেতু আগেই বলেছি যে আমার অবচয়যোগ্য মূল্যের উপরে নির্ণয় করবো সম্পত্তির প্রারম্ভিক মূল্য 4,50,000 টাকা, 4,50,000 টাকা, 4,50,000 টাকা, 4,50,000 টাকা, 4,50,000 টাকা। আমরা আগেই বলে রাখি যে আমরা অবচয় নির্ণয় করব সরলরৈখিক পদ্ধতিতে। অবচয় সারণীটা নির্ণয় করব সবসময় সম্পত্তির প্রারম্ভিক মূল্যের উপরে বা অবচয়যোগ্য মূল্যের উপরে, কিন্তু সমাপনী মূল্যটা আমরা অবচয়টা বাদ দিয়ে দেখাবো।
তাহলে দেখো এখানে শতকরা হার ছিল 10%, প্রত্যেকটা 10%, 10%, 10%, 10%। 4,50,000-এর 10% করলে 45,000 টাকা হয় অবশ্যই। তাহলে 4,50,000 থেকে 45,000 টাকা বাদ দিলে সম্পত্তির সমাপনী মূল্য বেরোবে 4,05,000 টাকা। আমরা এই 4,05,000 টাকার উপরে অবস্থা নির্ণয় করতে পারবো না। পরবর্তী বছরে আমরা 4,50,000 টাকার উপরেই করব, কিন্তু আমরা অবশ্যইটা বাদ দেবো 4,05,000 টাকা থেকে। তাহলে আবার এখানে 4,50,000 টাকার উপরে 10% করলে হয় 45,000 টাকা। এবার আমরা বাদ দেব 4,05,000 থেকে 45,000, বাদ দিলে থাকে 3,60,000। এটাই আছে আবার সরলরৈখিক পদ্ধতিতে অবস্থায় নির্ণয়ের একটা কৌশল। তাহলে তোমরা ভালো করেই এটা বুঝতে পারছো। তাহলে আবার আমরা 2013 সালে ঠিক একই অবস্থা করতে পারি। এটা 45,000 টাকা অবস্থায় বেরোয়। এই 3,60,000 টাকা থেকে 45,000 টাকা বাদ দিলে 3,15,000 টাকা আমাদের সমাপনী মূল্যটা আসে। আবার 2014 সালে যদি আমরা করি তাহলে 4,50,000 টাকা এর উপরে গেলে 45,000 টাকা, 45,000 টাকা। তাহলে 3,15,000 থেকে 45,000 বাদ দিলে থাকে 2,70,000 টাকা। আবার 2015 সালে যদি আমরা করি এটাও 45,000 টাকা, তাহলে 2,70,000 থেকে 45,000 বাদ দিলে কত থাকে সেটা দেখতে হবে। 2,25,000 টাকা। এটাই আমার হচ্ছে অবশ্যই সারণী 5 বছরের জন্য সরলরৈখিক পদ্ধতিতে। তাহলে তোমরা ভালো করে আবার দেখো এবং ভালো করে বলি। তাহলে অবশ্যই সারণী নির্ণয় করার জন্য আমাদের ঘরগুলো হবে বছর, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, শতকরা হার, বার্ষিক অবচয়, সম্পত্তির সমাপনী মূল্য। আমরা এখানে 5 বছর মেয়াদি যেহেতু করতে চেয়েছি, 2011, 12, 13, 14, 15 এই 5টা বছর মেয়াদি আমাদের করতে হবে। আর সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই সারণীটা নির্ণয় করতে হয় অবচয়যোগ্য মূল্যের উপরে। আমার অবচয়যোগ্য মূল্য বের হয়েছিল 4,50,000 টাকা, আর শতকরা হার বের হয়েছিল 10%। তাহলে 4,50,000 টাকা থেকে 10% যদি আমি করি হয় 45,000 টাকা। এখন এই 4,50,000 থেকে 45,000 বাদ দিলে 4,05,000 টাকা থাকে এখানে সম্পত্তির সমাপনী মূল্যটা 2011 সালে। আর তদ্রূপভাবে 2012 সালে 4,50,000-এর উপরে 10% করলে 45,000 টাকা থাকে, আর 4,05,000 থেকে এই 45,000 বাদ দিলে 3,60,000 টাকা থাকে। তদ্রূপভাবে 2013 সালে আমরা 4,50,000-এর উপরে 10% করলে 45,000 টাকা। এই 45,000 টাকা আমরা 3,60,000 থেকে বিয়োগ করব, বিয়োগ করলে থাকে 3,15,000 টাকা। আর 2014 সালে ঠিক একই অবস্থা, 4,50,000 টাকার উপরে 10% করলে 45,000 হয়। 45,000-এ 3,15,000 থেকে 45,000 বাদ দিলে 2,70,000 টাকা থাকে। 2015 সালে একই অবস্থা হবে, 4,50,000 টাকার উপর 10% করলে 45,000 টাকা। এই 2,70,000 থেকে 45,000 বাদ দিলে 2,25,000 টাকা থাকে সম্পত্তির সমাপনী মূল্য। এটাই আমাদের অবচয় সারণী। এভাবে যত বছর মেয়াদি করতে বলবে ঠিক তত বছর মেয়াদি আমাদের অবচয়টা নির্ণয় করতে হবে। তো প্রিয় স্টুডেন্ট, এটা তোমাদের জন্য প্রথম, এবং এটা ভালো করে একটু খেয়াল করো, এবং যদি না বোঝো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস লিখবে অথবা ফোন দেবে, ফোন দিলে বোঝায় দেবো। আবার না বোঝার কিছু নাই, ভালো করে একটু দেখো।
প্রিয় একাদশ বিএম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদেরকে অবচয় সংক্রান্ত সমস্ত কিছুই দেখানো হলো। আর এই অঙ্কের ভিতরে আমাদের ছিল গ নাম্বারের 3 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা। এই জাবেদাটার কাজ তোমাদের বাসার কাজ, তাই আজ হয়তো সময়ের অভাবে আমরা এটা করতে পারলাম না, কিন্তু জাবেদাটা খুবই সহজ। তোমরা ইতিমধ্যে অনেকবারই এটা দেখেছো, তাই বাসায় এটা করবে সুন্দর।